আমরা যদি রচনাটা শুরু করি, আসো আমার সাথে একটু তোমরা শুরু করো। দেখো, মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরীর এসএসসি তে তোমরা শিক্ষা মনুষ্যত্ব পড়তেছো, এইচএসসি লেভেলে যখন উঠবা তোমরা পড়বা জীবনবৃক্ষ। মানে তার রাইটিং আমাদের এইবারই শেষ না, ওইটাও প্রবন্ধ এবং একই রকম প্রায়। একটু খেয়াল করো তার যেই জন্ম সালটা, হ্যাঁ জন্ম সালটা কত, 1903 সাল। আচ্ছা, 1903 সালে আরো তিনজন জন্মগ্রহণ করে, উনি সহ আরো দুইজন। এক হচ্ছে জসিম উদ্দিন, আমাদের পল্লী কবি, তোমরা জানো সবাই জসিম উদ্দিন। উনিও হচ্ছে 1903 সালে জন্মগ্রহণ করেন। তার সাথে আরো একজন আছে বিখ্যাত সাহিত্যিক আবুল ফজল। আবুল মানে প্রাবন্ধিক, আবুল ফজল। আচ্ছা, একটু এগুলা পাশে লিখে রাখো, তারাও একই সালে জন্মগ্রহণ করেন। আর 1903 সালে একজন মৃত্যুবরণ করছিল, একজন মৃত্যুবরণ করেন। তার নাম হচ্ছে, তোমরা একটু মনে রেখো তার নাম হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদের আগের ব্যাচের সিলেবাস এটা ছিল, তোমাদের বইতেও আছে দেখবা, জীবন সঙ্গীত নামে একটা রচনা আছে, যেটা অনুবাদ রচনা, একটা কবিতা, সেটা যিনি লিখছিলেন তার নাম ছিল হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা মহাকবি বলি, চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে। আর তার একটা, যদি আমি তোমাদেরকে বলি যে অমর একটা সৃষ্টির কথা যদি বলি, বৃত্র সংহার নামে তিনি একটা মহাকাব্য লিখছিল। নর্মালি মহাকাব্য যারা লেখে তাদেরকে আমরা মহাকবি বলে থাকি। আর জসিমউদ্দিন কেন বিখ্যাত, তাকে পল্লী কবি বলি। এবং আবুল ফজলের মানব কল্যাণ নামে একটা প্রবন্ধ আছে, যেটা ইন্টারের বাচ্চারা কিছু বছর আগেও পড়তো। এখন একটু দেখো, তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। এইটা তোমার লাগবে, কর্মজীবনটা মাস্ট তোমরা একটু মনে রাখবা এমসিকিউর জন্য অথবা কয়ের জন্য। ঠিক আছে, যে তিনি কি করতেন, তিনি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিল। তার মানে আমার আসলে খুবই লজ্জা হচ্ছে যে এত বড় একটা মানুষের রচনা খুব ক্ষুদ্র একটা মানুষ তোমাদেরকে বুঝাই দিতেছে। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। বাংলা থেকে, ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিল। মনে রেখো, এটা তো পিডিএফ এ তো আর স্টার দেওয়া যায় না, তারপর আমি এটা ম্যানুয়ালি স্টার দিয়ে দিচ্ছি তোমাদের। এই লাইনটা বহুত গুরুত্বপূর্ণ, কারণ এই যে শিক্ষা পত্রিকার নামটা, এটা পরীক্ষায় আসেই, এমসিকিউতে হোক বা কতে হোক। এবার একটু দেখো তার লেখায় মননশীলতা। মননশীলতা মানে হচ্ছে চিন্তা ভাবনা, গভীর চিন্তা। ঠিক আছে, গভীর চিন্তা, বা তোমরা বলতে পারো গাম্ভীর্য ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। তো এই লাইনটাও তোমরা একটু স্পষ্ট দাগায় নাও। এই ব্যাপারটা কেমন জানো, এই ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি যাকে ফলো করো অলমোস্ট তার মতো গুণ তোমার ভিতরে আসে, মানে তুমি সেই গুণগুলো অবজার্ভ করে তোমার ভিতরেও সেটা প্রতিফলিত হয়। যেমন আমি যখন পড়ানো শুরু করি তখন, বা প্ল্যাটফর্মে ধরো আমি যখন ক্লাস দেওয়া শুরু করি, তখন অনেকে বলতো যে আপনার সাথে ফাহাদ স্যারের পড়ানোরও একটা মিল আছে, মানে আপনার পড়ানোতে ফাহাদ স্যারের একটা প্রভাব আছে। তো এই যে প্রমথ চৌধুরী যিনি বই পড়া লিখছেন, তো তার লেখালেখির মতোই তিনিও লিখতো। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারা একটি উল্লেখযোগ্য সংযোজন। এই সংস্কৃতি কথা, এটা সারা জীবন তোমরা মনে রেখো। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। সভ্যতা ও সুখ তার অনুবাদ গ্রন্থ। এখন মজার বিষয়টা কি জানো, এই যে মোতাহের হোসেন চৌধুরী আছে না, এই মোতাহের হোসেন চৌধুরীর গ্রন্থগুলো মনে রাখার টেকনিক হচ্ছে এই যে দেখো স, এই যে দেখো স, আর এই যে দেখো স। মানে একটা হচ্ছে সংস্কৃতি কথা, একটা হচ্ছে সভ্যতা, আরেকটা হচ্ছে সুখ। মানে তিনটা স তার প্রবন্ধগুলার নাম। এটা মনে রাখার একটা উপায়, যে যেমনে মনে রাখে আর কি। 1956 সালে 18ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যে 1956 সালে তোমাদের পরিচিত কোন লেখক মৃত্যুবরণ করেন? এসএসসির জন্য গুরুত্বপূর্ণ না এটা। এইবার একটু দেখি যে আমাদের এই যে শিক্ষা ও মনুষ্যত্ব, আমি কমেন্ট কম পড়বো কারণ বাংলায় তোমাদের কোয়েশ্চেন ওইভাবে থাকবে না। তো আমি এমন ভাবে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের মনে হয় আমি একটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি। একটু খেয়াল করো, পাঠ পরিচিতি অবশ্যই পড়বা। কোন রচনা পড়ার আগে পাঠ পরিচিতি পড়ে নিলে আগে একটু তুমি ধারণা পাবা জিনিসটা কি নিয়ে লেখা। দেখো, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ। এখন তোমাদেরকে আমি এই ব্যাপারটা বুঝাই। এটা হচ্ছে এই রচনার সোর্স বুক। ধরো শিক্ষা মনুষ্যত্ব যে বইটা খুললে তোমরা পাবা,
আমি যদি খুব সোজা একটা কথা বলি যে ধরো সূরা ফাতিহা তোমাদের আরবি বইয়ে কোনো একটা সময় ছিল, ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে। তো সূরা ফাতিহা এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে, আছে না? একদম কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা। বুঝা গেছে তো জিনিসটা? এরকম আর কি। তো এখন সংস্কৃতি কথা, এই যে বইটা আছে, এই বইটা যদি আমরা খুলি তাহলে একটা রচনা পাবো। সেই রচনাটার নাম কি? মনুষ্যত্ব। রচনাটার নাম কি? মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব রচনাটা যদি একটু খুলে পড়া শুরু করি, দেখবো কিছু অংশ আমাদের এই শিক্ষা মনুষ্যত্বের সাথে মিলে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার হইছো। এবার একটু দেখো, মানুষের দুটি সত্তা আছে। সত্তা কথাটার অর্থ তোমরা একটু যদি দেখো যে মানুষের দুইটা নেচার আছে। নেচার কথাটার অর্থ কি? নেচার কথাটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য আছে। মানব জীবনের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে জীবসত্তা, একটা কি? একটা হচ্ছে জীবসত্তা। জীবসত্তা মানে কি বলতো? জীবসত্তা মানে হচ্ছে তার মৌলিক কিছু চাহিদা। জীবসত্তা কথাটার অর্থ কি? তার মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা সমূহ। ঠিক আছে? এখন মৌলিক চাহিদা সমূহ কথাটার অর্থটা কি জানো? যে ধরো আমার যেটা খুব প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে এই অন্ন বস্ত্রটা হচ্ছে তার জীবসত্তা। এবার একটু দেখো তো, অপর সত্তাটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। মনুষ্যত্ব কথাটার অর্থ কি জানো? মনুষ্যত্ব কথাটা অনেকটা মানবিক একটা কথা, যেটার অর্থ হচ্ছে ভালো এবং খারাপের যেই পার্থক্য নির্ণয় করা। ঠিক আছে? ভালো ভালো বা খারাপের পার্থক্য নির্ণয় করা। নির্ণয় মানে হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। সোজা কথায় যদি বলি, এই জ্ঞানটা রাখাই হচ্ছে মনুষ্যত্ব বা মানবিকতা। যে তোমার ভিতরে ইনসাফ করার অ্যাবিলিটি কতটুকু, মানে তুমি কতটুকু বুঝতেছো যে এই জিনিসটা ন্যায় আর এই জিনিসটা অন্যায়। এবার একটু খেয়াল করো, জীবসত্তার জন্য প্রয়োজনীয় অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। প্রশ্নটা এভাবে আসতে পারে কিন্তু, কখন মনুষ্যত্বের বিকাশ ঘটে? এই লাইনটা তোমরা একটু অনুধাবনের জন্য পড়বা। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন। এবং বলে দেই অ্যান্সার এটাই লিখবা যে কখন মনুষ্যত্বের বিকাশ ঘটে? যখন অন্ন বস্ত্রের চিন্তা থেকে আমরা মুক্তি লাভ করি, অর্থাৎ আমাদের মৌলিক চাহিদাগুলো যখন পূরণ হয়ে যায়, তখন আমরা চেষ্টা করি মনুষ্যত্বের পরিচয় দেওয়ার জন্য। এবার কি আসতেছে দেখো, শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান। জ্ঞান দান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তাহলে একটু খেয়াল করো, শিক্ষার আসল কাজ কি? এই যে এই প্রশ্নটা ক এবং এমসিকিউতে যে কয় হাজার বার আসছে টেস্ট পেপারে, তোমরা টেস্ট পেপার কিংবা গাইড খুললেই পাবা। জ্ঞান দান, শিক্ষা জ্ঞান দান করে না, শিক্ষা মূলত মূল্যবোধ সৃষ্টি করে দেয়। এটা মনুষ্যত্বকে জাগ্রত করে। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে চিহ্নিত করেছে। তার মানে সে শিক্ষার প্রয়োজনীয়তা এবং শিক্ষার মাধ্যমে অর্জিত যে মানবিক মূল্যবোধটা আছে সেটা নিশ্চিত করতে চাইছে। এবার কি দেখো তো, জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্বের উন্নীত হওয়ার শিক্ষা দেয়। তাহলে এই যে ব্যক্তিকে কে মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়, এটা দয়া করে তোমরা ক এবং এমসিকিউর জন্য পড়ে রাখো। ঠিক আছে? এই যে জ্ঞান ও অন্তরের মুক্তি, ওকে, জ্ঞান ও অন্তরের মুক্তি, এটার স্টার দিয়ে দিলাম। এবার একটু হোপফুলি তোমাদের দাগাদাগি হইছে। ক্লাস তো হওয়ার কথা 8টায়, কেন 10টায় হচ্ছে? আমার ক্লাসগুলো না 10টাই হয়, তুমি হয়তো বা খেয়াল করো নাই। তুমি দেখবা রুটিনে আমার ক্লাস 10টায় দেওয়া। আর আরেকটা জিনিস মনে রেখো, আমি চেষ্টা করতেছি ক্লাসগুলো 8টায় নামায় নেওয়া আসার, কিন্তু ওই টাইমে আমার অন্য জায়গায় ক্লাস থাকে, এই কারণে আমার ক্লাসগুলো রাতে হয়। আচ্ছা, শুরু করতেছি, সবাই একটু রেডি হও। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। খুব সুন্দর মতো কিন্তু আমি পড়ানোর চেষ্টা করব, তোমরা একটু মানে অ্যালার্ট থাকো। হ্যাঁ, আচ্ছা, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে, এই প্রশ্নটা অথবা এই লাইনটা একটু দাগাও। এই লাইনটা একটা সিম্পল অনুধাবনমূলক প্রশ্নে আসবে তোমাদের খতে। হ্যাঁ, অনুধাবন। এবং এটার অ্যান্সার কি দিবা বলো তো? মানুষের বৈশিষ্ট্যের কারণে, কারণ মানুষের দুইটা সত্তা রয়েছে।
এই কারণে অ্যান্সারটা দিবা কি, যে দুইটা সত্তা বা সত্তা বা বৈশিষ্ট্যের কারণে। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, বৈশিষ্ট্য, এক মিনিট, বৈশিষ্ট্যের কারণে, এটা একটু মনে রেখো। আচ্ছা, জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। সো এটা দাগানোর কিছু নেই, তোমরা জানো, ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। এটা আমি স্টার দিয়ে রাখলাম, এমসিকিউর জন্য পড়বা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এইটা, এই যে মই, ল্যাডারটা কি, এটা হচ্ছে শিক্ষা। তুমি শিক্ষার মাধ্যমেই তোমার ক্লাসটা নিচের থেকে উপরে তুলে নিয়ে যেতে পারবা। শিক্ষা যদি অর্জিত হয়, তাহলে তোমার এই যে অন্ন বস্ত্রের চিন্তাটা না, এটা সোজা হবে। তুমি দেখবা যারা একটু শিক্ষিত মানুষ, তারা কিন্তু অতটা কি বলে স্ট্রাগল করে না লাইফে। যারা একটু বুদ্ধিমান, স্বশিক্ষায় শিক্ষিত, এই যখন তুমি শিক্ষার মাধ্যমে তোমার অন্ন বস্ত্রের চাহিদাটা পূরণ করে ফেলবা, তখনই তুমি দোতলায় উঠবা, মনুষ্যত্বের সাথে তোমার পরিচয় হবে, তুমি সমাজ, দেশ, জাতির জন্য ভালো কিছু করতে পারবা। এরপর কি দেখো, আচ্ছা, শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, শিক্ষা জীবসত্তার ঘরে কিভাবে কাজ করে? শিক্ষা জীব সত্তার, হ্যাঁ, শিক্ষা জীবসত্তার ঘরে, আমি প্রশ্নগুলো যেভাবে লিখে দিচ্ছি এভাবেই পরীক্ষায় আসবে, দেখো কিভাবে কাজ করে। বোঝা গেছে কিভাবে কাজ করে? এখন প্রশ্নটা যদি এইভাবে করি যে শিক্ষা জীবসত্তার ঘরে কিভাবে কাজ করে, অ্যান্সারটা দিবা এভাবে, যে খুদ পিপাসার ব্যাপারটাকে মানবিক করে তোলে। খুদ পিপাসা মানে কি? খুদ পিপাসা মানে হচ্ছে, ধরো আমাদের যে সকল মৌলিক চাহিদাগুলো আছে, হ্যাঁ, মৌলিক চাহিদা মানে হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তাটাকে মানবিক করে তোলে। তার অন্যতম কাজ এটাই। মানে ধরো যার জীবনে শিক্ষার আলোটা পৌঁছায় নাই, সে কি করবে জানো? এই যে খাওয়া পড়ার জন্য না হানাহানি, কাটাকাটি, মারামারি পর্যন্ত করবে। কিন্তু যার ভিতরে শিক্ষার আলোটা গেছে, সে জানে যে মারামারি কাটাকাটি করে আমি অন্য বস্ত্র আবিষ্কার করতে পারবো না বা অ্যাচিভ করতে পারবো না। এই কারণে শিক্ষাটা আমাদের মানবিক তোলার জন্য আমাদের জীবসত্তার ঘরে একটা কাজ করে, একটা গ্রেটার কাজ করে। এবার একটু দেখো, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই যে এই লাইনটা, হ্যাঁ, যে শিক্ষার আসল কাজ কি, এটাও তোমাদের খতে আসতে পারে অথবা কতে আসতে পারে। শিক্ষার আসল কাজ কি? ওকে, শিক্ষার আসল কাজ কি? আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, শিক্ষা জীবসত্তার ঘরে কিভাবে কাজ করে। আচ্ছা, অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, শিক্ষার প্রয়োজনের দিকটা কোনটা? শিক্ষার প্রয়োজনের দিকটা হচ্ছে অর্থচিন্তা বা তোমার জীবনে তোমাকে স্ট্যাবলিশ করা। ঠিক আছে, এবার একটু দেখো তো, তেমনি অপ্রয়োজনীয় দিকটাও আছে। মানে কাহিনীটা হচ্ছে, প্রয়োজনীয় দিক হচ্ছে তুমি তোমার স্বপ্ন পূরণ করবা। অপ্রয়োজনীয় দিকটা কি? যেটাই মানবিক দিক। এটা দেখো কি বলতেছে, আর অপ্রয়োজনীয় দিকটাই তার শ্রেষ্ঠ। এটা এমসিকিউর জন্য লাগবে। তাহলে শিক্ষার কয়টা দিক আছে? দুইটা দিক আছে, একটা প্রয়োজনীয় দিক আর একটা অপ্রয়োজনীয় দিক। প্রয়োজনীয় দিক আমাদের খুদ পিপাসাকে দূর করে, আর অপ্রয়োজনীয় দিক আমাদেরকে মানবিক করে তোলে। ভালো মতো কিন্তু আমার কথাগুলো একটু লেখার ট্রাই করো। সব কথা আমি যা লিখি তাই লেখার বাইরেও আমার মুখের অনেক কথাও তোমরা একটু লিখে রাখো। এবার একটু দেখো, শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়েও অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। আস্বাদন কথাটার অর্থ হচ্ছে টেস্ট করা যায় বা ফিল করা যায়, ঠিক আছে, অথবা এক্সপেরিয়েন্স করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খলা। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। দেখো, এখন কাহিনীটা হচ্ছে, একটু আগেই বললো যে শিক্ষার মাধ্যমে মানুষ তার জীবনকে উপভোগ করতে শেখে। এখন তোমরা চিন্তা করো তো তোমাদের অবস্থাটা, যে তোমরা কি শিক্ষার মাধ্যমে জীবনটা উপভোগ করতেছো? করতেছো না, ফিলই করতেছো না। কারণ হচ্ছে ভুল শিক্ষা। আমরা ঠিক মতো শিক্ষা দিতে পারতেছি না, শিক্ষার এনভায়রনমেন্টটাকে এনজয়েবল করে তুলতে পারতেছি না। এই কারণে মনে হইতেছে যে শিক্ষাটা অনেক টাফ একটা জিনিস। ঠিক আছে, এখন ওরা যে কারণ আমাদেরকে বললো, সেই কারণটা কি দেখো তো। শিক্ষার এই দিকটা বড় হয়ে ওঠে না কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খলা। নিচের তলা মানে কি বলতো? নিচের তলা মানে তো জীবসত্তা। হ্যাঁ, জীবসত্তা। তো জীবসত্তায় আসলে বিশৃঙ্খলাটা কিভাবে থাকে? কারণ আমরা অর্থ চিন্তায় নিমগ্ন, অর্থ চিন্তায় নিমগ্ন থাকি। মানে আমাদের মাথায় সব সময়
থাকে কিভাবে আমরা পড়ালেখা করে টাকা পয়সা অর্জন করব। বাট শিক্ষার একমাত্র লক্ষ্য তো টাকা পয়সা অর্জন করা না, ঠিক আছে? শিক্ষার অনেকগুলা লক্ষ্যের ভিতরে অন্যতম হতে পারে যে না, আমি একটু আর্থিকভাবে সচ্ছল হইতে চাই শিক্ষার মাধ্যমে, কিন্তু এটাই তো একমাত্র লক্ষ্য হইতে পারে না। আচ্ছা, এবার একটু দেখো, ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না যে ওপরের তলা অর্থাৎ আমাদের অর্থচিন্তার বাইরেও যে একটু মানবিক হতে হবে বা মনুষ্যত্বের সাথে পরিচয় করতে হবে, এটা সম্পর্কে কারোর কোনো ধারণা থাকে না। অর্থচিন্তার নিগড়ে আমরা সকলেই বন্দী। অর্থচিন্তার নিগড় কথাটার অর্থ এটা জানতে চাবে, এটার অর্থ হচ্ছে শিকলে। হ্যাঁ, শিকল বা বেরি, মানে আমাদের চিন্তা ভাবনায় আমরা অর্থচিন্তার শিকলে বন্দী হয়ে গেছি, যে আমাদের অন্যতম টার্গেট হচ্ছে এখন অর্থচিন্তা। ধনী দরিদ্রের সকলের অন্তরে সে একই কথা উত্থিত হয়। উত্থিত মানে প্রকাশিত হয়, হ্যাঁ, বা চিল্লায়ে যে সাউন্ড আমরা করি না সবাই একসাথে, যখন আমরা একটা সাউন্ড করি ওইটা উত্থিত। চাই চাই, আমরা আরো চাই, মানে আমরা কেউই স্যাটিসফাইড না, আমাদের সবারও অনেক কিছু লাগবে। এবার দেখো, তাই অর্থচিন্তা তথা অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালোভাবে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। শিক্ষা সোনা ফলাতে পারবে না মানে শিক্ষার অ্যাকচুয়াল ফল কেউ লাভ করবে না, অ্যাকচুয়াল রেজাল্ট অফ এডুকেশন, হ্যাঁ, রেজাল্ট কেউ কি পাবে না, পাবে না। কতক্ষণ পারবে না? যতক্ষণ এই টাকা পয়সার চিন্তা মানুষের মাথা থেকে না বের হবে। আচ্ছা দেখো, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, মানে তখন উন্নতিটা হবে ব্যক্তিগত। সে কখনোই সমাজ সংসারের জন্য ভালো কিছু করবে না, কারণ তার ভিতরে মানবিকতা থাকবে না। সে কি করবে জানো? সে নিজে অনেক টাকা পয়সা কামাবে, কিন্তু তার আশেপাশে যারা একটু হতদরিদ্র আছে বা হতভাগ্য কেউ যদি থাকে, তাদেরকে কখনো সে হেল্প করবে না। কেন করবে না? সে তো মানবিকই না, তার ভিতরে তো মানবতাই নাই। সে শুধু বলবে আরো চাই, আরো চাই, আমি কাউকে দিব না, আমি খালি নিজেকে স্যাটিসফাই করব। এবার একটু দেখো, আচ্ছা, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সে তিমিরেই থেকে যাবে। তিমিরে মানে অন্ধকারে, হ্যাঁ, অন্ধকারে সেই মানুষটা অলওয়েজ অন্ধকারেই থাকবে। ক্লিয়ার? লেখো ডান, সবাই লেখো ডান। সবাই একটু লেখো ডান। এইবার আমি তোমাদেরকে একটু বুঝাই পরবর্তী প্যারা। দেখো এখনই কিন্তু শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি 1 ঘন্টা এখানে দিব, 1 ঘন্টা জীবন বিনিময়ে দিব, একটু দেখো। আচ্ছা, তাই অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা যে চলতেছে তা অভিনন্দনযোগ্য। এখন অনেকে ট্রাই করতেছে, বুঝছো, মানে সমাজে অনেকে চেষ্টা করতেছে মানুষকে বোঝানোর জন্য, চেষ্টা করছে। তো সেই জিনিসটাকে আমাদের রাইটার বা লেখক অ্যাপ্রিসিয়েট করছে, যে না, সবাই বলতেছে যে খালি টাকার পিছেই দৌড়ায়ও না, এটা মানবিকতা বা মনুষ্যত্ববোধ অর্জন করার চেষ্টা করো, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আচ্ছা, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে না বলে মনে হয় না। কথাটার অর্থ হচ্ছে, ধরো তোমার লাইফে একটা টার্গেট থাকার কথা, তাই না? টার্গেট বা একটা এইম থাকে, থাকে না? আমাদের সবার জীবনে কিন্তু এইম বা গোল থাকে একটা, যে আমরা আলটিমেটলি আমি এই জিনিসটা চাই। বাট এখনকার মানুষগুলো হয়েছে গোললেস, ওদের কোনো গোল নেই, ওরা করতেছে, বাট আমি কতক্ষণ করতে পারবো? আমার তো একটা টার্গেট লাগবে, আদারওয়াইজ আমি করেই যাবো করেই যাবো করেই যাবো, আমি নিজেও তো শান্তি পাবো না কখনো। বুঝতে পারছো? আচ্ছা, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? একটা খুব নাইস একটা লাইন, এই লাইনটা আমার খুব ভালো লাগে, কারারুদ্ধ আহার তৃপ্ত। আচ্ছা, কারারুদ্ধ কথাটার অর্থ কি? রুদ্ধ মানে বদ্ধ, হ্যাঁ, বন্ধ লিখলাম, যাও, বন্ধ বা বদ্ধ। আর কারা কথাটার অর্থ হচ্ছে কারাগার, কারাগার। এখন কারাগারে বন্দি মানুষ যারা, তারা আহার তৃপ্ত। আহার তৃপ্ত মানে কি? তারা অ্যাটলিস্ট খেতে পায়, অ্যাটলিস্ট খাবারটা পায়, হ্যাঁ, খাবার পায়। এখন এটা কি তার জীবনের আলটিমেট মুক্তি? বলো, সে তো অ্যাটলিস্ট খাইতে পাইতেছে, তো সে ভাবতেছে আমি তো খাবারটা পাচ্ছি, আমার তো কোনো মুক্তির দরকার নাই, আমি 3 বেলা খেয়ে থাকতে পারতেছি। বাট এটাই কি আলটিমেট গোল? কারাগারে থাকা? সে তো মুক্ত জীবন কখনো দেখেইনি। বুঝা গেছে? তাই বলছে যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্যই তো নাই। মূল্য কতটুকু সে প্রশ্ন করছে। এরপরে কি বলে দেখো, প্রচুর অন্ন বস্ত্র পেলে
আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য, মানে স্বর্গের মতো মনে করে, স্বর্গের মতো মনে করে, হ্যাঁ, মতো মনে করে। এই ব্যাপারটা অনেকটা এরকম। এখন চিন্তা করো, তোমরা ধরো আমার কাছে এখন টাকা পয়সা নাই, অ্যাকচুয়ালি ওরকম টাকা পয়সা নাই, বাট অনেকের থেকে বেশি টাকা পয়সা আছে, এখন তোমাদের যা মনে হয় আর কি আমাদেরকে দেখলে, আছে, আল্লাহর রহমতে আছে, হ্যাঁ। এখন চিন্তা করো, আমি যে জীবনটা এখন পাইছি, আমার জীবনের কন্ট্রোল মহান আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কারোর উপরে নাই, আল্লাহ আমাকে কন্ট্রোল করে, হ্যাঁ। অন্য কেউ কিন্তু আমাকে আটকে রাখে নাই, আমি কিন্তু মুক্ত। এখন কেউ আমাকে বলছে, চিন্তা করো, চৌধুরী সাহেব আসছে, হ্যাঁ, চৌধুরী সাহেব এসে আমার সামনে দাঁড়াইছে, যে চৌধুরী সাহেব বলছে যে আমার মেয়ে ক্যাটরিনা কাপুরকে তোর সাথে বিয়ে দিব এক কথায়, তুই আমার বাসায় ঘর জামাই থাকবি, তোকে আমি কোটি কোটি টাকা দিব। এখন ধর আমি একসেপ্ট করছি ব্যাপারটা, কিন্তু আমার তো স্বাধীনতাটা থাকবে না। আমি টাকা পাইতেছি, উফ, এশ আরাম সব আছে আমার কাছে, কিন্তু আমি তো বন্ধ জীবন। কারণ একটুতেই যদি চুন থেকে কিছু খসে যায়, পান থেকে চুন খসলেই তো আমাকে একদম ফায়ার করে দিবে আমাদের চৌধুরী মশাই। ব্যাপারটা এরকম না? তো এখানে এই কথাই বলছে যে প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্যই মনে করে, কিন্তু তারা তো মুক্তির আনন্দ কখনো দেখেই নাই। কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা কিন্তু না। বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করে। এই কারণে আমি কিন্তু আমাদের চৌধুরী সাহেবের প্রপোজালটা একসেপ্ট করি নাই। আমি বলছি, যা, আপনার মেয়ে ক্যাটরিনা কাপুরকে নিয়ে যান, হ্যাঁ, অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেন, আমি আপনার ঘর জামাই থাকতে পারবো না, আমি একটা সিংহ পুরুষ, ঠিক আছে, কারণ আমি তো মুক্ত জীবন দেখছি, আমি তো কারাগারে যাব না। এবার কি বলতেছে দেখো, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা, ঠিক আছে, যে মুক্ত জীবন দেখছে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী, পক্ষী মানে তো জানো পাখি, হ্যাঁ, পাখি, আকুল, আকুল কথাটার অর্থ হচ্ছে অস্থির, অস্থির, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? এখন দেখো, যে পাখি আকাশে ওড়ে তার কিন্তু খাবারের কোনো গ্যারান্টি নেই, আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, কোনো জায়গায় খাবার পেলেও পেতে পারে, না পেলেও পেতে পারে। কিন্তু এখন দেখো, পাখিটারে যদি আমি খাঁচায় বন্দি করে রাখি, অ্যাটলিস্ট ওরে 3 বেলা তো আমি খাবার দিব, ও তো খাবার পাবে। তো সেই পাখি কি খাঁচায় এসে বন্দি হবে? একটু খাঁচাটা খোলা পাবে, দেখবা উড়ে গেছে, আর আসবে না ফিরে। বুঝতে পারছো? আচ্ছা, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এই যে তোমরা একটু দেখো, অন্ন বস্ত্রের প্রাচুর্যের থেকেও মুক্তি বড়, এই লাইনটা অনুধাবনে তোমাদের পরীক্ষায় আসতেছে, গ্যারান্টি থাকো, হ্যাঁ, একদম গ্যারান্টি আসবেই। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন রে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। অন্ন বস্ত্রের চিন্তা থেকে কি বড়? এই যে মুক্তি বড়, ঠিক আছে, মানে আত্মিক মুক্তি ব্যতীত মনুষ্যত্বের স্বাদ আস্বাদন করা যায় না। লিখে দিচ্ছি, যাও, তোমরা লিখবা যে আত্মিক মুক্তি, সরি, আন্তিক হয়ে গেছে, এটা হবে আত্মিক মুক্তি, আত্মিক মুক্তি ব্যতীত, ওকে, ব্যতীত মনুষ্যত্বের স্বাদ পাওয়া সম্ভব না। এই খটা তোমাদের আসবেই, হয়তোবা এসএসসিতে আসবে, হয়তোবা তোমার হচ্ছে ইয়েতে আসবে, মডেল টেস্টে আসবে, ওকে, ডান, এতটুকু ডান। আচ্ছা, এইবার একটু খেয়াল করো সবাই, প্রাচুর্য মানে কি? ভেরি গুড কোয়েশ্চেন। প্রাচুর্য মানে অ্যাভেলেবিলিটি, মানে অনেক, ওকে। আচ্ছা, এইবার এই লাইনটা একটু দাগায় রাখবা বহুপদী সমাপ্তি সূচকের জন্য, বহুপদী প্রশ্নের জন্য, ওকে, একটু খেয়াল করো, বহুপদী প্রশ্নের জন্য। আচ্ছা, বলতেছে এই প্রশ্নটা আসবে যে কোথায় মুক্তি নেই, কোথায় মুক্তি নেই, এই প্রশ্নটা আসবে, হ্যাঁ, বহুপদীতে। অ্যান্সার কি হবে দেখো, চিন্তার স্বাধীনতা যেখানে নাই, বুদ্ধির স্বাধীনতা যেখানে নেই, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মুক্তি নেই। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের অনেকের বাবা মায়ের সাথে এই জিনিসটা ঘটতে পারে, অথবা ফ্যামিলি মেম্বারের সাথে এই জিনিসটা ঘটতে পারে। দেখবা তারা একটা টাইমে অনেক, ধরো কি বলে, এক্সপেন্সিভ একটা চাকরি করতো, ধরো সেখানে 1 লাখ টাকা বেতন পাইতো ধরি, কিন্তু দেখবা সেই চাকরিটা সে ছেড়ে দিয়ে
70 কিংবা 60,000 টাকার একটা চাকরি করতেছে, এবং তাদেরকে জিজ্ঞেস করলে বলবে যে আমার স্বাধীনতাটা বেশি ইম্পর্টেন্ট, আমি কারো দাসত্ব করতে অফিসে যাই না, আমি আমার কাজটা করতে চাই, এই কারণে আমি 1 লাখ টাকার চাকরিটা ছেড়ে দিছি, যাতে কেউ আমাকে মুক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা কিংবা আত্মপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এই জিনিসটা তোমরা আস্তে আস্তে বুঝবা। এবার কি হয়েছে দেখো, মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকটা লক্ষ্য রেখে। এটা খুবই সুন্দর একটা লাইন বলছে যে অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের জন্য অবশ্যই এই 3টা দিককে খেয়াল রাখবা। যে তুমি দেখবা কেউ যদি তোমার অন্ন বস্ত্রের সমস্যাটাকে দূর করতে চায়, সেই জায়গায় করার পর সে কি আমাকে আটকে রাখতেছে, সে কি আমাকে কারাগারের মধ্যে রাখতেছে, সে কি আমার জীবনে হস্তক্ষেপ করতেছে, নাকি আমাকে এই 3টা স্বাধীনতা দিতেছে। যদি দেখো এই 3টা স্বাধীনতা আছে, তাইলে তোমার মুক্ত জীবনে তুমি আসো, আদারওয়াইজ কেউ তোমাকে কন্ট্রোল করতেছে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। মানে ব্যাপারটা হচ্ছে আত্মার অমৃত মানে কি জানো, সেলফ স্যাটিসফ্যাকশন। যে তুমি যতই তোমার হচ্ছে কি বলে অন্যের জন্য কাজ করো না কেন, তোমার মৌলিক চাহিদা পূরণ হোক না কেন, তুমি 3 বেলা খায় পড়ো না মরো, সে জায়গায় যদি সেলফ স্যাটিসফ্যাকশনটা না থাকে, ইভেন সেলফ রেসপেক্টটা যদি না থাকে, তাহলে তুমি আত্মার অমৃত এটা কখনোই উপলব্ধি করতে পারবা না। উপলব্ধি কথাটার অর্থ হচ্ছে বুঝতে পারবা না। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমস্যা সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর যাওয়া যাবে না। মানে আমাদের একটা টার্গেট সেট করতে হবে, এবং সেই টার্গেট সেট করার পর তুমি এটা একটু মনের মধ্যে স্থান দিবা যে এই টার্গেট পর্যন্ত যেতে হলে আমার এই স্ট্রাগল গুলা করতে হবে। এবার কি বলতেছে দেখো, তাই মুক্তির জন্য 2টা উপায় অবলম্বন করতে হবে। এটা একদম খাড়ার উপরে একটা এমসিকিউ। হ্যাঁ, একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের আচ্ছাদন পাওয়ানোর সাধনা। এবার কি বুঝতে পারছো যে আমাদের মুক্তি লাভের উপায় 2টা, ক অন্ন বস্ত্রের চিন্তা থেকে দূর করে রাখা, আর 2 হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এবার একটু দেখো, এই উভয় চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। তাহলে মানব জীবনের উন্নয়ন সম্ভব কখন, একটু বলো তো। এই 2টা দিক বিবেচনায়, এই 2টা দিক, এই প্রশ্নটা কখনো আসে নাই, দিক বিবেচনায়। বাট এবার একটু তোমাদেরকে দাগাই দিলাম যে মানব জীবনের উন্নয়ন করা কখন পসিবল, এইটা একটু অনুধাবনের জন্য আমি দাগাই দিলাম। হ্যাঁ, এবং অ্যান্সারটা এই 2টা দিয়ে লিখবা যখন এই 2টা দিক বিবেচনা করি আমরা। আচ্ছা, শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আর শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মানে কাহিনীটা কি বলছে জানো, ধরো কেউ বলতেছে আমার এটা নাই, বাসায় বাজার নাই, খাবার নাই, জামা কাপড় নাই, তো এইটাকে যদি তুমি বড় করে দেখাও, তাহলে তো তুমি জীবনে শিক্ষা অর্জনই করতে পারবা না। এটা তো সবার জীবনেই থাকবে, এই স্ট্রাগলটা তো সবারই করতে হবে। একটা ছোট এক্সাম্পল আমি দিই। ধরো আমাকে গতদিন একজন নক করছে যে একটা পডকাস্টের জন্য, যে ভাই আপনি আসেন। তো আমি প্রথমে খুব অবাক হয়েছি যে আমি কি করছি জীবনে। হ্যাঁ, তো বলতেছে যে আপনার স্ট্রাগল কিংবা আপনার নিয়ে বলবেন, আপনি তো এডুকেশন সেক্টরে আছেন অনেকদিন ধরে, তো শুরুতে তো অনেক স্ট্রাগল থাকে। তা আমার একটা কথা আছে, দেখো স্ট্রাগল তো সবার জীবনেই আছে। হ্যাঁ, সবাই যে বলে না, ধরো একটা ছোটবেলায় আমার বাসায় বাজার ছিল না, এই ছিল না, ওই ছিল না, বাজারটা থাকে কার বাসায় রে ভাই? বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তো এগুলো তো জেনারেল, জামা কাপড় থাকবে না, খাবার থাকবে না, তো এইটাতে তো বড় করে দেখানোর তো কিছু নাই। এটা তো সবাই ফেস করছে। বড় করে দেখাবা কোনটা, যেটা ধরো তুমি এটা বড় করে দেখাইতে পারো যে ধরো তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী, অনেক প্রতিবন্ধকতা পার করে তুমি শিক্ষিত হইছো, বাট খাবার না থাকা, জামা কাপড় না থাকা, লেখাপড়ায় কষ্ট, ভালো টিচারের কাছে না পড়তে পারা, এটা তো জেনারেল রে ভাই, এটা তো সবাই ফেস করে, এটারে তো এত হাইলাইট করার কিছু নেই। পরে আমি বললাম যে আমি কি বলবো, আমার জীবনে তো এরকম কিছু নাই, স্ট্রাগল করছি, বাট এটা তো জেনারেল, স্ট্রাগল তো আমার করতে হবে। তো স্ট্রাগল জিনিসটাকে মানে এত ওভার হাইপ করার তো কিছু নাই, এটা তো নর্মালাইজ করার একটা জিনিস, তাই না? তো এই ব্যাপারটা এখানেই বলছে যে অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে তো তুমি সফল কখনোই পাবা না, তোমার চিন্তা ভাবনায় বড় হবে না কখনো। বলছে কি, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। তুমি যদি শিক্ষা অর্জন করো, দেখো অনেক বছর, 12টা বছর আমাদের হচ্ছে
একাডেমিক লাইফ পার হয়, তারপরে অ্যাডমিশন, তারপরে আবার ভার্সিটি, তারপরেও 3-4 বছর পর আমরা আমাদের প্রতিষ্ঠিত কোনো চাকরির দিকে যাই, তখন দেখা যায় জীবনে একটা সচ্ছলতা আসে। তো এই কথাটাই বলছে যে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে তো মুক্তি পাওয়া যাবে না। আবার শিক্ষা দীক্ষার মারফতে, মারফতে মানে কি, বদৌলতে, হ্যাঁ, মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তা, মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব কিছু না। বলতেছে দুইটাকে ব্যালেন্স করতে হবে। অন্ন বস্ত্রও যেমন প্রয়োজনীয় জীবনে, মনুষ্যত্বটাও প্রয়োজনীয়। তাহলে একটাকে ছাড়া আরেকটা কিন্তু হবে না, তোমার ব্যালেন্স করতে হবে। এখন তুমি চিন্তা করো, তোমার প্রচুর অভাব, সারাক্ষণ কিন্তু তোমার মাথায় এটা ঘুরবে যে আজকে আমার বাসায় আমার মা কি খাইতে পারবে, আমার বাচ্চারা কি খাইতে পারবে, আমার ভাই কি খাইতে পারবে। তখন কিন্তু তুমি ফোকাস থাকতে পারবা না। বুঝতে পারছো তো জিনিসটা? তো এটাকে ব্যালেন্স করতে হবে। একটু মনোযোগ দাও, হ্যাঁ, একটু কষ্ট করো, মনোযোগ দাও। এবার একটু দেখো, আহ এরপর কি বলতেছে, কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে, এইবার দুইটা উদাহরণ দিবে, হ্যাঁ, একটু দেখো। কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, এটা তো আমরা খুব ভালো মতো জানি, হ্যাঁ। আচ্ছা, তার মানে দুইটা জিনিস করতে হবে। দেখো, এখন একটা বস্তু আছে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার ওপর থেকেও টানতে হয়। আচ্ছা, তার মানে এখানে দেখো দুই পক্ষের কিন্তু একটা কাজ, ওয়ান সাইডেড না কিন্তু। একটা ভারী জিনিসকে যদি আমি তুলতে চাই, আমি নিচ থেকে ঠেলবো, হ্যাঁ, এই যে ঠেলবো, নিচের থেকে ঠেলা মানে হচ্ছে একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। একটা ভালো সমাজে থাকলে কি হয় জানো, সমাজ তোমাকে ভালো কিছু করার জন্য পুশ করে। আর উপরের থেকে টানা মানে শিক্ষা বাকি কাজটা করে দেয়। বুঝতে পারছো, যে তোমাকে মানবিক করে তোলে, মানব উন্নয়নের দিকে নিয়ে যায়। এবার কি বলছে দেখো, শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠা যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপরের থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচের থেকে ঠেলা। এই জিনিসটা তোমাদেরকে একটু লাগবে, এবং আমি বলি তোমরা এই লাইনটা একটু দাগায় দাও, এই লাইনটা একটু দাগাও, অনুধাবনের জন্য এই লাইনটা একটু দাগাও, অনুধাবন, এই লাইনটা একটু দাগাও। ঠিক আছে, যে কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে নিচের থেকে ঠেলা বলতে কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে, নিচের থেকে ঠেলা বলতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কথা বলছে, আর উপরের থেকে টানা বলতে কোন জিনিসটা বুঝাইছে, মানব উন্নয়নে শিক্ষার ভূমিকাকে বুঝাইছে। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ক্ষয়ের মধ্যে অন্যতম। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ক্ষয়ের ভিতরে অন্যতম। আচ্ছা, একটু পরে আমি যাইতেছি। দেখো, অনেকে মিলে খুব জোরে উপরের থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায় না, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব না। এখন দেখো, এমন একটা সমাজ চিন্তা করো, আমরা এখন নিউজিল্যান্ডে আছি, নিউজিল্যান্ড বলে খুব শান্তির একটা দেশ, দোয়া করি আরো শান্তির দেশ হোক, ঠিক আছে। তো এখন একটা শান্তির দেশে থাকলে যে তুমি গ্রেটার কিছু হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে। তো দেখো, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থাকলে তো মানব উন্নয়ন হবে না, মানব উন্নয়ন হবে নিজের চেষ্টায়, শিক্ষার মাধ্যমে। তো তোমার তো চেষ্টাটা করতে হবে। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে, কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। এইটা সিকিউতে আসবে, এই পার্টটা সিকিউতে আসবে, একটু পরে সমাধান করতেছি। কথাটা বুলি মাত্র না, সত্য বুলি মাত্র মানে বলার জন্য না, এমনি এমনি না, হ্যাঁ, অনেকে বলে না কথার কথা, বলার জন্য না, এটা অনুধাবন করার বিষয়, যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, তার কোনো ফিলিংস নাই, ফিললেস একটা পার্সন। এটাকে তুমি বলতে পারো এই মানুষটা হচ্ছে অনেকটা হার্টলেস। কেমনে হার্টলেস, যে ও লোভের কারণে আপন মানুষকেও বিক্রি করে দিতে পারবে, আপন মানুষের প্রাণও তার কাছে তুচ্ছ, সে শুধু ব্যক্তি আনন্দের জন্য কাজটা করবে। এবার বলছে শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে, মোহে মানে কি আকর্ষণে,
মোহে কথাটার অর্থ হচ্ছে আকর্ষণ বা টান, আকর্ষণে বা এডিকশন বলা হয় এটাকে, বড় জিনিস হারাতে। যে দুঃখ বোধ করে না সে আর যাই হোক শিক্ষিত হতে পারে না। এ সকল মানুষের কাছে বস্তুগত জিনিসের দাম অনেক বেশি মনুষ্যত্বের থেকে। শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি, এই প্রশ্নটা আসবে, এসে বলবে শব্দার্থ কি। লেফাফা দুরস্তি মানে ওই যে আমরা একটা কথা বলি না, বাইরে দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট, মানে কি প্রতারণা। আচ্ছা, আর শিক্ষা এক কথা না, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন করা না, মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষা তো জ্ঞান দেয় না, শিক্ষা মানুষকে শেখায় কোনটা ভালো কোনটা খারাপ। এই টার্মটা শিক্ষা, শিক্ষা দেয়। জ্ঞান পরিবেশন মূল্যবোধের সৃষ্টি উপায় হিসেবেই আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে কোনো শিক্ষাই নাই। এবার একটু দেখো লাস্ট প্যারায় আসি, খুব সুন্দর মতো শেষ হচ্ছে আমাদের। শিক্ষার বদৌলতে, মারফত মানে বদৌলতে, কারণে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি মানে তাছাড়াও অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়, এটাও দরকার আমাদের। তাহলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। কথাটা তোমরা রিলেট করতে পারবা বা আমরা রিলেট করতে পারবো। ধরো আমাদের যদি মৌলিক চাহিদাগুলো একটু কম থাকতো, যেমন আমি একটু আগে বললাম না, যে ধরো আমাদের প্রত্যেকের বাসায় অভাব থাকে, এটা নর্মাল। আমরা প্রত্যেকেই স্কুলের বেতন দিতে একটু লেট করি, এইটা নর্মাল। বেতন জমে যায়, এটা নর্মাল। টিউশন ফি দিতে লেট হয়, এটাও নর্মাল। এই প্রত্যেকটা জিনিসই নর্মাল, প্রত্যেকটা জিনিসই স্ট্রাগলের। কিন্তু চিন্তা করো এইটা যদি আমাদের একটু ইজি হয়ে যেত, তাহলে আমরা ধরো একটু ভালো টিচারের কাছে পড়তে পারতাম, আমরা একটু ভালো স্কুল কলেজে পড়তে পারতাম, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারতাম। তাহলে একটু খেয়াল করে দেখো যে অন্য বস্ত্র যদি আমাদের পাওয়াটা একটু ইজি হইতো, তাহলে আমাদের পরবর্তী ধাপে যাওয়াটা আরেকটু ইজি হইতো, মানে একটু সময় কম লাগতো। যেহেতু আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হইতে একটু সময় নেয়, তাই আমাদের জীবনে সফলতা আসতেও সময় নেয়। বুঝা গেছে? এখানে আফসোস করার কিছু নেই। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে, মর্ম কথাটার অর্থ হচ্ছে হৃদয়, হৃদয়ে গিয়ে পৌঁছাতে দেরি হয়ে যায় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্তই প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ তো উপভোগ করা যায় না, তেমনি বারবার অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ তো উপভোগ করা কঠিন হয়ে যাবে। খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলটা কিরকম, যে আমরা হাঁটার টাইমে আমাদের পায়ে, হ্যাঁ, যদি একটা কাটা ফুটে, ধরো আমি পাহাড়ে উঠতেছি, একটা কাটা লাগছে পায়ে, এখন যদি আমার ফোকাসটা বারবার পায়ে থাকে, তাহলে এই যে পাহাড়ে ওঠার সময় যেই রহস্য পাহাড়ের, যে সৌন্দর্য প্রকৃতির, সেটা তো মিস হয়ে যাবে, হবে না? তো আমাদের কিন্তু সেই জিনিসটাতে একটু নজর কমায় দিতে হবে, কারণ সেটা আমাকে সামনের দিকে আগাইতে বা জীবনটা উপভোগ করতে দিচ্ছে না। এবার কি বলছে, তাই দুদিক থেকে কাজ করা দরকার। একদিকে অন্য চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজন, নইলে বেরিমুক্ত হয়েও মানুষ ওপারে যাওয়ার তাগিদ অনুভব করবে না, কারণ তার কোনো লক্ষ্য নাই। কারণ কি, তার লক্ষ্য নাই। বুঝতে পারছো? লক্ষ্য নেই। লক্ষ্যহীন মানুষ তো কখনোই সামনের দিকে আগাইতে পারে না, সে জানেই না কোন দিকে যেতে হবে। অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় বন্দি, পিঞ্জর মানে খাঁচা, হ্যাঁ, খাঁচা। আচ্ছা, বলে না মনের পিঞ্জর, আমার মনের পিঞ্জরে বা খাঁচায় তাকে আমি আবদ্ধ করে রাখছি। আরে পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখি পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না। সো হোপফুলি এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু সমাধানের দিকে যাই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো ইজি হবে। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টুয়ার্ডস ইউ অল। এবার একটু দেখো, প্রথমত আমরা গাইড বা টেস্ট পেপার খুললেই যে অংশটা পাই সেটা হচ্ছে কি শিখছি আমি এই রচনা থেকে। এক হচ্ছে জীবসত্তা ও মানব সত্তার স্বরূপ, কথাটার অর্থ হচ্ছে জীবসত্তা এবং মানব সত্তার দিক সম্পর্কে আমরা একটা নলেজ পাইছি। জীবসত্তা মানে হচ্ছে ক্ষুদ পিপাসার দিকটা বা মানুষের মৌলিক চাহিদার দিকটা, আর মানব সত্তা বলতে বুঝাইছে হচ্ছে মনুষ্যত্বের সাথে পরিচিতি হওয়াটা। মানব সত্তায় উত্তরণ প্রক্রিয়া, মানব সত্তায় উত্তরণ প্রক্রিয়া মানে কি, যে আমরা কিভাবে মানব সত্তায় উঠতে পারবো এই প্রক্রিয়াটা সম্পর্কে জানছি এবং এর গুরুত্বটা জানছি, যে কেন আমাদের মানবিক হইতে হবে। মানবিক হইতে হবে এই কারণেই যে আমরা আত্মকেন্দ্রিক চিন্তা করি, আমাদের একটু সার্বিক চিন্তা শক্তি বাড়াইতে হবে, মূল্যবোধ সৃষ্টি করতে হবে, এইটা। আর এই যে মানব সত্তায় উত্তরণের একটা মই সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছিল, এই মইটা হচ্ছে শিক্ষা। হ্যাঁ, এই মইটা হচ্ছে আমাদের শিক্ষা, সরি শিক্ষা, এটা আমরা জানছি।
মনুষ্যত্বের বিকাশে শিক্ষার ভূমিকা, অন্যতম শিক্ষার ভূমিকা। হ্যাঁ, এটা অন্যতম, এটা পড়তে হবে। বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার পার্থক্য, অর্থভিত্তির চেয়েও মানব সত্তার মুক্তির গুরুত্ব, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ। এই দিকটা মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ, যে সরি, অর্থবিত্তের থেকেও মনুষ্যত্বের মুক্তির গুরুত্বটা কেন? কারণ আত্মিক মুক্তি যতক্ষণ পর্যন্ত তুমি না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি মনুষ্যত্বের স্বাদ আস্বাদন করতে পারবা না। এবার একটু খেয়াল করো, এই যে তোমরা এইখানে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে মনে রাখবা, এই গুরুত্বপূর্ণ লাইনগুলা তোমাদের বহুপদী প্রশ্ন, তারপর চিন্তা করো হচ্ছে তোমাদের ক, তারপরে হচ্ছে খ, ইভেন এমসিকিউ, নর্মাল এমসিকিউ, জ্ঞানমূলক, সবকিছুর জন্য এগুলো ইম্পর্টেন্ট। পড়ার সিস্টেমটা কি দেখো তো, কোথায় মুক্তি নেই? এই যে দেখো, যেখানে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা নাই। বুঝা গেছে? এইভাবে একটু তোমরা পড়বা যে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কোনটা? শিক্ষা। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটা কিসের পরিচয় বহন করে? মনুষ্যত্বের পরিচয় বহন করে। এইভাবে তোমরা এই লাইনগুলা একটু নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? একটু নিজে নিজে এই লাইনগুলা প্র্যাকটিস করবা। এইবার একটু খেয়াল করো সবাই, আমরা যদি এমসিকিউর দিকে যাই, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোন বিষয়টিকে দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে? মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। পরবর্তী কোয়েশ্চেনটা একটু দেখো তো, শাহিন শেখ এমবিএ পাশ করছে। এমবিএ মানে কি জানো? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমার বিবিএ ডিগ্রিটা আছে, এমবিএ করা হয় নাই, সময় নাই। পাশ করে এখন বেতনের চাকরি, ভালো বেতনের চাকরি পাইছে, তার মানে তার খুদ পিপাসার দিকটা মানে পূরণ হয়েছে। ওকে, এতে তার অন্ন বস্ত্রের সমাধান হয়েছে। তাহলে অন্ন বস্ত্রের সমাধানটা কি করে? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে শাহিন শেখের মধ্যে শিক্ষার কোন দিকটা লক্ষণীয়? এই যে প্রয়োজনীয় দিকটা, প্রয়োজনীয় দিকটাই তো আমাদের অন্ন বস্ত্রের চিন্তার থেকে দূর করে, এটা প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিকটা ছিল মানবিক হওয়ার দিকটা। তার মানে অ্যান্সার আসতেছে এই যে প্রয়োজনের দিক বলছে। কিন্তু তোমরা বলতে পারো ভাই খুদ পিপাসার দিকটা কেন দিলেন না? না দেওয়ার কারণ আছে, বলছে শিক্ষার কোন দিক। তো আমরা তো জানি শিক্ষার দুইটা দিক আছে, একটা হচ্ছে আমাদের এসেনশিয়াল, একটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রয়োজনীয়, আরেকটা হচ্ছে তোমার অপ্রয়োজনীয়, মানে একটা নেসেসিটি আর আরেকটা হচ্ছে লাক্সারি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, অপ্রয়োজনীয়, তাই অ্যান্সারটা হইছে প্রয়োজনীয় দিক। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে আসো। মানব জীবনের জীবসত্তা ঘরটি বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই প্রশ্নটা এই জায়গায় তোমরা একটু দয়া করে সরি, এই প্রশ্নটাকে তোমরা একটু দাগাবা। হ্যাঁ, এটা অনুধাবনে আসতে পারে, অনুধাবনেও আসতে পারে। এটা হ্যাঁ, তাহলে কি অ্যান্সার হবে একটু খেয়াল করো। মানব জীবনের জীবসত্তার ঘরটা কেন বিশৃঙ্খল বলো তো? কারণ আমরা কিন্তু নানামুখী চিন্তায় জর্জরিত। নানামুখী চিন্তায় কি জর্জরিত? এই যে অ্যান্সার দেখো, এই যে জাগতিক বিভিন্ন ধান্দায় ব্যতিব্যস্ত। মানে আমাদের টার্গেটটা থাকে আমাদের অন্ন বস্ত্রের চিন্তা দূর করতে হবে, অন্ন বস্ত্র, হ্যাঁ এই চিন্তা দূর করতে হবে, মৌলিক চাহিদা পূরণ করতে হবে ইত্যাদি। অর্থমুখী জীবন বোঝাতে লেখক কোন জিনিসটা ব্যবহার করছে? এই লাইনটা একটু তোমরা দাগাবা। এই যে এইটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। লেখক বইতে কোন জিনিসটা প্রয়োগ করছে এটা বোঝানোর জন্য যে অর্থমুখী জীবন বোঝাতে নিচের কোনটি ব্যবহার করা হয়েছে? এই যে দেখো, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। এটা। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো তো। একটি কবুতরকে খাঁচা থেকে ছেড়ে দিলে দেখা গেল সে খুব বেশি দূর গেল না, সন্ধ্যাবেলা খাবার দেবার সময় সে খুব পুনরায় খাঁচার কাছে চলে আসলো। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে কবুতরটা কার সাথে তুলনা করা যেতে পারে? এই যে যারা কারারুদ্ধ আহার তৃপ্ত। ঠিক আছে, আচ্ছা এখানে আত্মপ্রকাশের স্বাধীনতা নেই। যেখানে আত্মপ্রকাশের স্বাধীনতা নেই সেখানে মুক্তি নেই। কেন? সেখানে অন্ন বস্ত্রের স্বাধীনতা থাকে না, উপার্জনের স্বাধীনতা থাকে না, খুদ পিপাসার বিষয়টি গুরুত্ব হারা না, এই যে আত্মপ্রকাশের স্বাধীনতাই মুক্তি বলে। বুঝা গেছে? বইয়ের লাইন। নিচের কোনটি লেখক মুক্তির পূর্ব শর্ত হিসেবে চিহ্নিত করছে? মুক্তির পূর্ব শর্ত হচ্ছে তিনটা। মুক্তির পূর্ব শর্ত কয়টা? তিনটা। কোন তিনটা ভাইয়া একটু দেখো তো গাইস। এই যে চিন্তার স্বাধীনতা,
বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। এখানে কি আছে? এই যে আত্মপ্রকাশের স্বাধীনতা। বুঝা গেল? পরবর্তী কোয়েশ্চেনে আসো। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মানে আটকে গেছে, মানে বুদ্ধি আর বাড়তেছে না। মুক্তি সেখানে অসম্ভব। উক্তিটির সঙ্গে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? মুক্তির জন্য না, এই যে চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব। দেখো এইটার সাথে এটা সিমিলার লাইন, এটার সাথে কি এটা সিমিলার লাইন। আচ্ছা, এই এমসিকিউ গুলা কিন্তু একটু কড়া এমসিকিউ, মানে গড়পড়তন এমসিকিউ নেই নাই, জাস্ট পরীক্ষাটাকে গুরুত্ব দেওয়ার জন্য। আর গড়পড়তন এমসিকিউ নেই নাই এটার কারণ হচ্ছে আমি বইটা যেভাবে লাইন বাই লাইন পড়াইছি, ইউ গাইজ নো যে অ্যান্সার কি হবে। এবার একটু দেখো, জীবসত্তার ঘরটি বিশৃঙ্খল থাকার কারণটা কি বলতো? থাকার কারণে কোনটি ঘটে? বিশৃঙ্খল থাকার কারণে আমরা মনুষ্যত্বের কথা মনেই আনতে পারি না। এবং এটা কিন্তু জাস্ট গাইড বা টেস্ট পেপারে আছে দেখে দাগাই দিছি, ব্যাপারটা এরকম না। এই যে এখান থেকে একটু তোমরা পড়বা, হ্যাঁ, যে এটার কারণে আমরা কি ওইটার কথা ভাবতেই পারি না, মানে আমাদের ঘরটা এত বিশৃঙ্খল যে আমরা এটার কারণে এই যে বিশৃঙ্খল হয়ে আছে, যে হতভাগা মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। তাহলে বোঝা গেছে যে মনুষ্যত্বের কথা সে মনেই আনতে পারে না। উপরের তলা বই বলা আছে, তো উপরের তলা মানেই তো মনুষ্যত্ব। এবার একটু দেখো তো, মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কোনটি আসে? মূল্যবোধ সৃষ্টির উপায় আসে হচ্ছে জ্ঞান পরিবেশন করা। বুঝে গেল? কি করা? জ্ঞান পরিবেশন করা। আশা করি তোমরা এতটুকু তো বুঝতে পারছি। বুঝতে হবে, এই টাইমে একটু বুঝতে হবে। এই টাইমে জিনিসগুলো তোমাদের মনে হইতে পারে যে কষ্ট, কঠিন, কিন্তু পড়তে হবে রে ভাই। শিক্ষার সাথে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত? এই যে মূল্যবোধ অর্জন করা, মূল্যবোধ অর্জন করা, বাকি একটাও তো সবগুলো ইররিলেভেন্ট। মানুষকে কোন প্রাণিত্বের বাঁধন থেকে মুক্ত হতে হবে? ও কেন? কারণ এই যে মনুষ্যত্বের আহ্বান উপলব্ধির কারণে। এটা বাবা লাস্ট প্যারায়। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে তখনই, কখন পারবে দেখো তো? অর্থচিন্তা থেকে যখন মুক্তি পাবে, কারেক্ট। অর্থ সাধনা ও জীবন সাধনার পার্থক্য যখন বুঝবে, কারেক্ট। অন্ন বস্ত্র বাসস্থান তৃপ্ত অনুভব করবে না, বাসস্থানে তৃপ্ত অনুভব, এই তো কারেক্ট। যে আমি অন্ন বস্ত্র বাসস্থান পাইছি, আমার লাইফটা আমি স্যাটিসফাইড তখন, যে না আমি তখন স্যাটিসফাইড না, সব পেলেই কেন স্যাটিসফ্যাকশন পাবো, আমার মুক্ত জীবন লাগবে। অ্যান্সারটা কোনটা? অ্যান্সার তাহলে 1 2 3 4 সবগুলা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখো তো, বলছে যেখানে মুক্তি নেই সেখানে কি নাই? যেখানে মুক্তি নাই সেখানে চিন্তার স্বাধীনতা নাই, এইটা তো কারেক্ট। অভিপ্রায় ব্যস্তর স্বাধীনতা, এইটাও। বিদ্যা অর্জনের স্বাধীনতা, এটা হবে না, এটা হবে না, হ্যাঁ এটা হবে না। আচ্ছা, এটা হবে অভিপ্রায় ব্যক্তের স্বাধীনতা। অভিপ্রায় মানে হচ্ছে আত্মপ্রকাশ। হ্যাঁ, অভিপ্রায় কথাটার অর্থ কি? এটা ব্যক্ত হবে, এই কথাটা হবে ব্যক্ত। হ্যাঁ, আর এটা মানে কি? অভিপ্রায় মানে হচ্ছে আত্মপ্রকাশ বা ইচ্ছা প্রকাশের স্বাধীনতা। আত্মপ্রকাশ বা ইচ্ছা প্রকাশ, ইচ্ছা প্রকাশ। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে আসো। শিক্ষার মারফতে লাভ করা যায় কি? এই শিক্ষার মারফতে মূল্যবোধ এবং মনুষ্যত্ব শিক্ষার মারফতে লাভ করা যায়। কই পাইছেন ভাইয়া? একটু দেখো তো, এই যে জায়গায় আসো, এই যে দেখো সরাসরি দুইটা লাইন একটা লাইনে আছে, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। হ্যাঁ, তথাপি অন্ন বস্ত্রেরও কিন্তু সুব্যবস্থা প্রয়োজনীয়। এই যে 1, এই যে 2, তার মানে দাগাই দিছি। এবার একটু খেয়াল করো তো, উভয়ই প্রয়োজনীয়। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক যে প্রয়োজনের কথা ব্যক্ত করেছে, এই যে দেখো, মনুষ্যত্বের আহ্বান এবং অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, এই দুইটার প্রয়োজনীয়তাই সে উল্লেখ করছে। তার মানে অ্যান্সার হচ্ছে 2 ও 3। একটি গাছে 2 ধরনের ফল ধরে, দুর্গম উপরে অমৃত তুল্য ফল। আচ্ছা, মানে উপরে মানে একটা গাছের, ধরো আমি একটা গাছ যদি আঁকায় তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, ধরো এইটা একটা গাছ, এই যে একটা গাছ, হ্যাঁ এই যে গাছ, ওকে। এই যে ধরো আমি গাছটা আঁকাইছি, এই যে গাছটা আঁকাইছি, এই ধরো গাছের ডালপালা সবকিছু আঁকাইছি, হ্যাঁ। এই গাছের এই সাইডে একটা ফল ধরে, চিন্তা করো উপরের পোর্শনটুকু আমরা ধরি এতটুকু হচ্ছে এই গাছের উপরের পোর্শন,
হ্যাঁ, এটা হচ্ছে উপর। আচ্ছা, এবং এই সাইডের পোর্শনটাকে আমরা ধরলাম নিচের। আচ্ছা, এবার একটু চিন্তা করো, উপরের যেই ফলটা সেটা অমৃত তুল্য, মানে খুবই টেস্টি। হ্যাঁ, আর নিচে নাগালের মধ্যে যে ফলগুলো সেটা স্বাদযুক্ত। ওকে, ফেলে দেওয়ার মতো না, বাট চলে। তবে বেশিরভাগই কাঁচা, পোকায় খাওয়া। আমরা অধিকাংশই উপরের অমৃত তুল্য ফলের নাগাল পাই না। উদ্দীপকের ফল গাছটি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধানুসারে কিসের প্রতীক? এটা মানব জীবনের প্রতীক। দেখো তো, এই যে মানব জীবনের প্রতীক, কারণ মানব জীবনেরই দুইটা তলা আছে। বেশিরভাগ মানুষই ওপর তলা পর্যন্ত পৌঁছাইতে পারে না। পরবর্তী কোয়েশ্চেন দেখো, আলোচ্য প্রবন্ধ অনুসারে অনুচ্ছেদে নির্দেশিত ফল বলতে আমরা কি বুঝি? ফল বলতে তো জীবসত্তা এবং মানব সত্তা দুইটাই বুঝাইছে। কেন দুইটাই বুঝাইছে? কারণ একটু দেখো, কারণ উপরের ফলও মানুষ পাওয়ার চেষ্টা করে, নিচের ফল তো মানুষ পায়। তাহলে এই তো দুইটা ফল মানে জীবসত্তা এবং মানব সত্তা। আচ্ছা, এবার একটু দেখো তো, আজিম সাহেব সরকারি চাকরি করেন, বেতনের টাকায় সংসার চলে না, তাই অনৈতিকভাবে অতিরিক্ত টাকা আয় করেন। যদিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার স্বপ্নটা অন্যরকম ছিল। শিক্ষা ও মনুষ্যত্বে প্রবন্ধের কোন দিকটা প্রভাবে আজিম সাহেব অনৈতিক কাজ করেছে? বলো। মানবিকতা, মূল্যবোধ, আচ্ছা এই যে খুদ পিপাসা। হ্যাঁ, ঠিক আছে, কেন হলো বলো তো? এই তিনটা অপশনই তো সিমিলার, তো বাকি অপশন তো এটাই হয়। আচ্ছা, উদ্দীপকের শিক্ষা ও মনুষ্যত্বের যে দিকটা তোমার অনুপস্থিত, এই যে মূল্যবোধ অনুপস্থিত আছে, এটা এই যে খ। ডান, শেষ। আচ্ছা, তাহলে মাত্র 1 ঘন্টায় কিন্তু অনেক কিছু শেষ। ক খ তো আমি বইয়ের লাইন বাই লাইন পড়ানোর সময় পড়াইছি। এইবার একটু দেখো, এই স্লাইডটা তোমরা পাবা। এই স্লাইডটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, মোতাহির হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা এই স্লাইডটা নামাবা, নিজেদের মতো প্র্যাকটিস করবা। 1903 সালে। ঠিক আছে, তারপর দেখো তো, মোতাহির হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? নোয়াখালীতে। মোতাহির হোসেন চৌধুরী কর্মজীবনে কি ছিল? বাংলা বিষয়ের কি সাহিত্যিক ছিলেন, তাই না? তিনি কি ছিলেন? টিচার ছিল কর্মজীবনে। আচ্ছা, মোতাহির হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? অ্যান্সার দিবা শিখা পত্রিকার সাথে। শিখা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? ঢাকা থেকে প্রকাশিত হতো। মোতাহির হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব ছিল? প্রমথ চৌধুরীর প্রভাব ছিল। আচ্ছা, চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটতো? ওই যে মননশীল চিন্তা চেতনা, মনে আছে? আচ্ছা, মোতাহির হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটার নাম কি? সভ্যতা আর সুখ। এই যে এইভাবে তোমরা প্র্যাকটিস করবা, কারণ এইগুলা তো কেবলই পড়াইছি, তাই না? এগুলি তার প্র্যাকটিস এখন আমি যদি করাই তাহলে তো বড় হয়ে যাবে ক্লাসটা। দেখো তো, জীবসত্তার ঘরে কে কাজ করে? শিক্ষা কাজ করে। হ্যাঁ, শিক্ষা কাজ করে, সরি, শিক্ষা কাজ করে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তা উঠবার মই কোনটা? শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। ক্লিয়ার? মানব জীবনকে কিসের সাথে তুলনা করা যায়? দোতলা ঘরের সাথে। দোতলা ঘর। এইভাবে তোমরা সিরিয়ালি প্র্যাকটিসটা করবে। এটা আমি তোমাদেরকে করাবো না, এটা তোমাদের প্র্যাকটিস শিট। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এই যে জ্ঞানমূলকটা শেষ হলো, কেন তোমাদের এই জায়গায় একটু খেয়াল করো। আমি যে তোমাদেরকে বলছিলাম মূল্যবোধ বলতে কি বোঝায়, দেখো তো এখানে আছে না, চিন্তা ও বিবেকের স্বাধীনতা লাভ করে মানুষ ভালো মন্দ ঠিক বেঠিক মূল্যায়ন করতে পারলে সে গুণকে মূল্যবোধ বলে। এখানে অনুধাবনমূলক প্রশ্ন আছে এবং অনুধাবনমূলক প্রশ্নের জাস্ট এক্সাক্ট উত্তর দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই ব্যাখ্যা 4 এবং 5 লাইনের রেলিভেন্ট ব্যাখ্যা, এটা তোমরা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা আমি তোমাদেরকে করাইছি। কেমনে করাইছি ভাই? কেমনে করাইলেন বুঝি নাই তো। এই দেখো, প্রত্যেকটা খ যে লাইনটা ইম্পর্টেন্ট না, এই যে দেখো, ধরো এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি বলছি এই যে ব্যাখ্যাটা দিয়ে দিছি। এর জন্য আমি আলাদাভাবে ক খ করাই না, কারণ ক আর খ আমি বলে দিতেছি কোনটা ক এর জন্য ইম্পর্টেন্ট এবং কোনটা খ এর জন্য ইম্পর্টেন্ট। যারা আমার পুরান ছাত্রছাত্রী তারা জানো, এবং এটা খুব ইফেক্টিভ হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সৃজনশীল কেমন আসতে পারে? এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। সৃজনশীল কেমন আসতে পারে চিন্তা করো। একবার পাখম নামের এক ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া হলো। ফাইন, দিছি। সন্ধ্যার আগে সে সীমানাটুকু, আচ্ছা, পাখম নামের এক ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া হলো, সন্ধ্যার আগে যে সীমানাটুকু সে ঘুরে আসতে পারবে সেই পুরো জমিটাই তার হবে। আচ্ছা, ভালো কথা। শর্তানুসারে সে দৌড়াতে শুরু করলেন। যখন প্রায় সন্ধ্যা, তখন সে দেখে যে জায়গা থেকে সে রওনা দিয়েছিল
তার ধারের কাছেও সে আসতে পারেনি, বরং প্রচন্ড তেষ্টা মানে তৃষ্ণা আর ক্লান্তি নিয়েই তার মৃত্যু ঘটে গেল। দেখো, হ্যাঁ, এইবার একটু খেয়াল করো, উদ্দীপকের পাখম চরিত্র শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটাকে স্মরণ করিয়ে দেয়? এই যে কোন দিকটারে স্মরণ করে, দেখি তোমাদের একটু কমেন্ট সেকশন দেখি, তোমরা কে কে বলতে পারো, বলো কোন দিকটাকে স্মরণ করিয়ে দেয়, বলো কার সাহস আছে বলার দেখি। এখানে কিন্তু বলছে প্রবন্ধের কোন দিক, একদম এক্স্যাক্ট একটা লাইন আছে। হ্যাঁ, একদম এক্স্যাক্ট লাইন আছে, বলতো। খুব সুন্দর একটা লাইন আছে যে লোভে পাপ, হ্যাঁ, লোভে পাপ এবং পাপে মৃত্যু, এই দিকটাকেই কিন্তু স্মরণ করায় দিল। অতিরিক্ত লোভের কারণে এই জিনিসটা হয়েছে। এবার দেখো তো, পাখমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই শিক্ষা ও প্রবন্ধ প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য। কারেক্ট, উক্তিটা তো যথার্থ। এবার তুমি এটা সত্যতা যাচাই করো। অবশ্যই এটা সত্যতা আছে যে শিক্ষার মাধ্যমে আমরা কি করব বলতো, আমরা মনুষ্যত্ব বোধের সাথে পরিচয় সাধন করব। তো এটাই তো বুঝাইতে চাইছে, এই বেটা লোভের থেকে, খুদ পিপাসা থেকে বেরি হইতে পারে না দেখে মরে গেছে। বুঝা গেল জিনিসটা? পরবর্তী আরেকটা উদ্দীপক তোমরা একটু দেখো। সুমন ও রাজন উচ্চ শিক্ষা শেষ করে অনলাইনে বিভিন্ন খাদ্য পণ্যের ব্যবসায় শুরু করে। পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেলে সুমন বলে, ব্যবসা তো দাঁড়িয়েই গেছে, চলো আমরা কিছু ভেজাল পণ্য ক্রেতাদের সরবরাহ করি। আয় হায় রে, এতে আমাদের আরো বেশি লাভ হবে। রাজন সুমনের প্রস্তাবে রাজি না হয়ে বেশি লাভের আশা নয়, পণ্যের গুণগত মান আর ক্রেতা সন্তুষ্টি আমাদের লক্ষ্য, এটা সে বলে দিল। তার মানে একজনের লোভ আছে, আরেকজনের লোভ করলো না, আরেকজন একদম মানবিক মূল্যবোধের সাথে যায়। এখানে কি বলছে দেখো, উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষার কোন দিকটা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা শিক্ষার কোন দিকটা অনুপস্থিত সুমনের মাঝে। যেই সুমন কি বলছিল দেখো তো, সুমন বলছিল যে ভেজাল সরবরাহ করবে। তার মানে কি, তার মানবিকতা বা মূল্যবোধ কোনোটা নাই। এখানে বলছে কোন দিকটা এক্সাক্ট হইতে হবে। তাহলে আমরা জানি শিক্ষার দুইটা দিক আছে, একটা হচ্ছে প্রয়োজনীয় দিক, প্রয়োজনীয় দিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক, অপ্রয়োজনীয় দিক। তাহলে এইবার তোমরা বলো তো, প্রয়োজনীয় দিক মানে তো এই যে খুদ পিপাসা, সে তো নরমালি স্ট্যাবলিশ, সমস্যা নাই। এই যে অপ্রয়োজনীয় দিক, যেটা মানুষকে মূল্যবোধের কাছে নিয়ে যায়, সেই দিকটা অনুপস্থিত। এখন তোমরা বলতে পারো কেমনে বুঝলেন ভাই যে শিক্ষারই অপ্রয়োজনীয় দিক? কারণ এই জায়গায় বইলা দিছে যে শিক্ষার কোন দিক। আমরা এই গতে এই জিনিসটা ধরতে পারি না, এই কারণে আমাদের গতে ভালো নাম্বার আসে না। বাট শিক্ষার যেহেতু বইতে দুইটা দিক দেওয়া আছে, সো অপ্রয়োজনীয় দিক তার মধ্যে নাই। এবার একটু দেখো তো, রাজনের জীবনে শিক্ষার সোনা ফলাতে পেরেছে কি? এক্স্যাক্টলি পারছে। কারণ রাজন কিন্তু দেখো বলে দিছে বেশি লাভের আশা নয়, বরং পণ্যের গুণগত মান আর ক্রেতা সন্তুষ্টি আমার মূল লক্ষ্য। তার মানে তার ভিতরে সেই মনুষ্যত্ববোধটা আছে, যে মনুষ্যত্ববোধ মানুষকে ঠকায় না, যার মধ্যে লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসটা সে ভালো মতো অনুধাবন করতে পারছে। ক্লিয়ার হইছো? আরেকটা উদ্দীপক দেখো, ইমন ও সাকিব, আয় হায় রে, আয় হায় রে, আয় হায় রে, আমি কি আবার উল্টাপাল্টা কিছু করুম নাকি দেখি তো। দুজন বাল্য বন্ধু, তারা দুজনই শিক্ষিত। পেশাগত জীবনে ইমন একজন ব্যবসায়ী। ইমনের টাকা ও বাড়ি গাড়ির কিছুরই অভাব নাই, ওকে, কোনো খুদ পিপাসা নাই, এলাকার সবাই তাকে চেনে। আর সাকিব পেশা হিসেবে শিক্ষকতা আমি আচ্ছা, পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে থাকে। গত বন্যায় সাকিবের গ্রামটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় সাকিব তার ছাত্রদের নিয়ে, তোমাদেরকে নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়। অথচ ইমন সাহায্যের বদলে অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগে স্বল্প মূল্যে বিঘা বিঘা জমি কিনে নেয়। তার মানে একটা হচ্ছে, দুইটা দিকই প্রকাশিত হইলো, একটু খেয়াল করো। এবার বলছে উদ্দীপকে ইমনের মানসিকতায় শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের যে দিক, এবার বলছে প্রবন্ধের যে দিক। তাহলে প্রবন্ধের তো দুইটা দিক আছে, একটা জীবসত্তা, একটা হচ্ছে জীবসত্তা, আর আরেকটা হচ্ছে মানব সত্তা, মানব সত্তা। তাহলে কোন দিকটা তার মধ্যে অনুপস্থিত? মানব সত্তার দিকটা তার মধ্যে অনুপস্থিত। এবার একটু খেয়াল করো তো,
উদ্দীপকে সাকিবের মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই প্রকাশিত হয়েছে, শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই তো মনুষ্যত্বের পরিচায়ক। ট্রু। তাহলে এই যে 3 ধরনের উদ্দীপক দেখাইলাম না, এই 3 ধরনের উদ্দীপকই তোমাদের আসবে, দেখবা হয় জীবসত্তা বা মানব সত্তা নিয়ে বলবে, নাই শিক্ষার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিক নিয়ে বলবে, নাই একটা ওই যে ইরেলিভেন্ট একটা টপিক দিয়ে দিবে, অথবা ওই যে তোমার লোভে পাপ পাপে মৃত্যু, এই টাইপের জিনিসপাতি আসবে। বুঝা গেছে? লেখো ডান, অল ডান। ক, খ, গ, ঘ, এমসিকিউ ডান, লেখো ডান। তার মানে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব শেষ হলো 1 ঘন্টায়।